ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদের এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং চ্যানেল এসের বার্তা বিভাগের পরিচালক রেজওয়ানুল হক। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ফিরছি আলোচনায়। রেজওয়ানুল হক, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন ৪৫ বছর পর আটক। মানে ৪৫ বছর পরে আসলে মানে যেটা আমরা অনুষ্ঠান শুরু করার আগে জায়েদ চৌধুরী বলছিলেন যে ৪৫ বছর যে লুকিয়েছিল এই নিয়ে ওনাকে একটা দেওয়া যেতে পারে, পুরস্কার বা কোনো কিছুতে ভূষিত করা যেতে পারে। জি, রেজওয়ানুল হক। না, ব্যাপারটা ধন্যবাদ আপনাকে। অনেক ব্যাপারটা দুইভাবে দেখা যেতে পারে। একটা হচ্ছে যে না, ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার। এতদিনে হয় নাই, কিন্তু তাই বলে কি যারা পলাতক ছিল তাদেরকে ধরার চেষ্টা যে ছিল বা ধরা এতদিন পরে হলেও সম্ভব হয়েছে, এটা যেমন একটা ইতিবাচক দিক। আবার এটাও সত্য, প্রশ্ন নানান রকমের ওঠে যে যেটা আপনি বললেন যে ৪৫ বছর কি করে তিনি আত্মগোপন করে থাকতে পারলেন। যেটা মিডিয়াতে দেখলাম বা যারা অ্যারেস্ট করেছে তারা যে তাদের বিভিন্ন সোর্সে যে সমস্ত খবর বেরিয়েছে যে তিনি প্রায় দেশের বাইরে যেতেন, দেশের ভেতরে দেশেও থাকতেন, দেশের বাইরে যেতেন, আসা যাওয়ার মধ্যে ছিলেন। তাকে যেভাবে অফিসিয়ালি যেটা বলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে বনানী ডিওএইচএস এলাকা থেকে। তো এরকম একজন আসামি এবং বিএনপি সরকারের আমলে যিনি ঢাকায় আছেন, আসতে পারলেন, থাকতে পারলেন, তারপরে ধরা পড়লেন। জিয়া হত্যা মামলা বহু পুরনো ঘটনা। এতদিন পরে এটার পিছনে কারা অনুসন্ধান করতে করতে অব্যাহত রেখেছিল, হঠাৎ করে এই বিষয়টি কিভাবে তাকে ধরা হইল, নানান রকমের আলোচনা আছে। কিন্তু যাই হোক, এটা হয়তো আমরা মাত্র আজকেই তো ঘটনাটা জানা গেল। আমরা আরো সামনের কয়েকদিনে হয়তো এই সম্পর্কে আরো কিছু তথ্য বের হবে, তখন হয়তো বিষয়টা পরিষ্কার হবে। আপাতত এটাই আমার প্রতিক্রিয়া। জি, জাহিদ চৌধুরী, এই যে ৪৫ বছর আত্মগোপনে থাকা মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন, এই ১৯ তার একটা বিয়ে হলো যে সেই সরাসরি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে গুলি করেছিল এবং সরাসরি গুলি করেছিল সে, এবং তার সাথে আরেকজন ছিল ক্যাপ্টেন মুসলিউদ্দিন অ্যারেস্ট হলেও মানে এটা ওই সময়কার এফআইআর যে বিচার হয়েছে, বিভিন্ন প্রতিবেদন বেরিয়েছে, তদন্ত প্রতিবেদন আছে, এগুলোতে সব জায়গায় এগুলো স্পষ্ট আছে, বহুবার এগুলো নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। তো এই জিয়াউর রহমানকে সরাসরি গুলি বর্ষণকারী মেজর মুজাফফর গ্রেপ্তার, এটা একটা বড় নিউজ হিসেবে আজকে আসছে মিডিয়ার সামনে। এবং স্বাভাবিকভাবে এবং তৎকালীন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি যিনি ছিলেন মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে উনি জানান দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। জি, এটা সেই সরাসরি জানিয়েছিল, এবং এটা আগে, শুধু আজকে যে এটা রিপোর্ট হচ্ছে তা না, এই ইনফরমেশন গুলো আমরা সবই আগে জানতাম। শুধুমাত্র মেজর অবসরপ্রাপ্ত মেজর মুজাফফরই পলাতক ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন খালেদ, মানে ওই মামলায় যে ১৭ জনকে কোর্ট মার্শাল করা হয়েছিল, তার মধ্যে ১৫ জনের বিচার কার্যকর করা হয়েছিল, ২ জন পলাতক ছিল, এর মধ্যে মেজর মুজাফফর এবং আরেকজন হলো খালেদ এখনো পলাতক, জীবিত না মৃত মেজর এস এম খালেদ, তার ব্যাপারে আর জানা যায়নি। কিন্তু মুজাফফরের গ্রেপ্তার খুব স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে এতদিন পর সরাসরি গুলিবর্ষণকারী, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলিবর্ষণ করে হত্যাকারী আটক হয়েছে, এবং এটা নিয়ে কিউরিওসিটি আছে সে কিভাবে এতদিন পালিয়েছিল। বলা হচ্ছে প্রতিবেশী দেশ ভারতে যাতায়াত করতো, ৯৭-৯৮ পর্যন্ত ওইখানে অবস্থান করছো, এই জাতীয় রিপোর্ট আছে। কিন্তু এরপরে ৯৮-এর পর থেকে তার অবস্থান নিয়ে এক ধরনের দুয়াশা ছিল, সে কোথায় ছিল এই সময়টুকু, দীর্ঘ সময়, ৯৮-এর পরেও আপনি দেখেন ২৮ বছর। তো এই ২৮ বছর সময় সে কোথায় ছিল, কোথায় যাতায়াত করতো, কেন এতদিন আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলা দিয়ে পালিয়ে থাকতে সক্ষম হলো, এইসব বিষয়ে আমি আশা করি যে
তাকে তো এখন সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত পর্যায়ে আমার ধারণা যে এগুলা বেরিয়ে আসবে, কোথায় এসে পালিয়েছিল এবং কাদের সহযোগিতায় ছিল, এই বিষয়গুলো বেরিয়ে আসবে। এবং আমি মনে করি বিলম্বে হলেও, যেটা রাজা ভাই শুরুতেই বলছিলেন, যে বিলম্ব হলেও একজন হত্যাকারীকে আদালতের মাধ্যমে প্রমাণিত হত্যাকারীকে গ্রেপ্তার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী, অবশ্যই এটা তারা কৃতিত্বের দাবি করতে পারে। জি জাহিদ চৌধুরী, আপনার কাছে আমি একটু জিনিস জানতে চাই। আপনি বলছেন যে 97-98 পরে আসলে ওনার এক্সিস্টেন্স নিয়ে নানা প্রশ্ন আমি রিপোর্টে ছিল। যা দেখেছি আগে, আজকে জি 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 রিপোর্টগুলোতে আমি যা আসছে। একটু জানতে চাই 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসেন, তখন আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই হত্যা মামলার এই আসামিকে নিয়ে তখন আসলে কতটুকু তৎপর ছিলেন, বা তখন কতটুকু আসলে এই আসামিরা কোথায় কে আছেন এই বিষয়ে? এইটা দেখেন, এটা যদি আমি একটা তুলনা করি, যে শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তাদেরকে আনার ব্যাপারে আওয়ামী লীগ সরকার যতটা তৎপর ছিল, যতটা তৎপরতা চালিয়ে দেশে বিদেশে তাদেরকে, এখনো পলাতক আছেন দুজনকে তো পাই নেই, তো তাদেরকে এনে তাদেরকে ফাঁসি কার্যকর করতে তারা সক্ষম হয়েছে, কারণ এখানে তারা সিরিয়াস ছিল আমার কাছে মনে হয়েছে। আর জিয়াউর রহমান হত্যাকারীদের যে একটা অংশ যারা সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ত হয়েছিল তাদের ফাঁসি এবং অন্যান্য দণ্ডাদেশ কার্যকর হয়েছিল। এর ব্যাপারে আসলে এই পলাতক এই মাত্র দুজনের ব্যাপারে খুব একটা তৎপরতা ছিল বলে আমরা কখনো দেখি নাই। বিএনপি এরপরে দুইবার ক্ষমতায় আসছে কিংবা 3বার ক্ষমতায় আসছে, এই কোনো সময় আমরা এটা দেখি নাই যে পরবর্তীতে এটা নিয়ে খুব বড় ধরনের কোনো তৎপরতা ছিল যে এই দুইজন কোথায় আছে তাদেরকে ফাইন্ড আউট করা, কিংবা তাদের ব্যাপারে আসলে মিডিয়াতেও তেমন কোনো রিপোর্ট আমার অন্তত চোখে পড়ে নাই, কিংবা আলোচনার কথা আমার অন্তত স্মরণে নেই, এটুকু আমি বলতে পারি। জি রেজওয়ানুল হক, আপনার কাছে একই প্রশ্ন। এই যে তৎপরতা আমরা দেখতে পাই না, একটা মানে সময় তো আসলে এদের নামও আসলে অনেক সাংবাদিক, মানে আমিও যদি বলি যে অতটা নোন ছিলেন না। না, ঠিকই বলেছেন আপনি, তো বটেই। ধরেন আপনার চাইতে বয়সে কিছুটা বড় আমি, ইভেন জাহিদ চৌধুরীও, আমরাও তো ওই ওই মানে ওই চ্যাপ্টারটা মনে হচ্ছিল যে ক্লোজ হয়ে গেছে। জাহিদ চৌধুরী কারেক্টলি বলেছে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারীদের মানে আদালতে যারা দণ্ডিত হত্যাকারীদের, যারা পলাতক ছিলেন, তাদের ধরার ব্যাপারে কোনো উদ্যোগ আসলে কখনোই ওইভাবে চোখে পড়ে নাই। এটা নিয়ে গত 20-25 বছরে কোনো আলাপ আমরা শুনি নাই। তো কিন্তু আজকে শোনা যাচ্ছে যে এই মোজাফর সাহেব তিনি প্রায় দেশের বাইরে যেতেন, আসতেন, আসা যাওয়া ছিল। তো আসা যাওয়া থাকলে পরে বিএনপিওদের মধ্যে ক্ষমতায় ছিল, তারা কি করলো? ইভেন ওই ধরনের কোনো তাদের যে দুইজন পলাতক আছে তাদের ধরার জন্য চেষ্টা চলছে, এরকম খবর আমাদের কাছে আমাদের জানা ছিল না। মানে এই ইস্যুটা আসলে আসেই নাই গত বহু বছর ধরে। তো তারপরে এই আমলে ধরেন এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, এখন তো এই পলাতকদেরকে পলাতকই থাকার কথা, তার সে ঢাকায় আসছে। মানে এটা একটু কিছুটা প্রশ্নবোধক। আমি জানি না, এই ধরনের কেসে আমরা বহুবার দেখেছি। যেমন ধরেন একটু আগে জাহিদ চৌধুরী বলেছে যে বঙ্গবন্ধু হত্যাকারীদের অন্তত দুজনকে বাইরে থেকে এনে তাদের দণ্ড কার্যকর করা হয়েছে। ইভেন ভারত থেকেও একজনকে এনে সর্বশেষ দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। কিন্তু এই সমস্ত অ্যারেস্টের সম্পর্কে, কিভাবে অ্যারেস্ট করা হইলো এ সম্পর্কে যে সমস্ত বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়, সেগুলো নিয়ে কিছুটা কখনো কখনো সন্দেহ দেখা দেয়। তো জানি না, আমি এখনই এ ধরনের কোনো মানে চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাই না। আমার মনে হয় যে প্রশ্ন কিছু আছে, আমাদের এই প্রশ্নগুলির উত্তর জানতে চাই। এবং আমার ধারণা যে আরো কিছুদিন গেলে হয়তো অফিসিয়ালি যদি আরো কিছু বক্তব্য দেওয়া হবে আশা করি, তখন আমরা হয়তো এই বিষয়গুলি পরিষ্কার হতে পারবো। এখানে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই, যে জিয়াউর রহমানকে হত্যা করার বিষয়টা ওই সময় এবং পরবর্তী বিভিন্ন সাক্ষাৎকারে আমরা ওই সময় চট্টগ্রামের যিনি ডিসি ছিলেন কিছুদিন আগে, আমার দেশ পত্রিকায় তার একটা বিশাল সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল আমাদের সৈয়দ আফজাল আহমদ
আমেরিকায় গিয়ে ওনার সাক্ষাৎ দেখা পেয়েছিলেন মেরিল্যান্ডে, এবং ওনার সাক্ষাৎকার নিয়েছিলেন যে ওই সময় কি ঘটনা ঘটেছিল। তার আগেও গত আপনার জিয়াউর রহমানের মে মাসে আমরা দেখেছি 30 তারিখে 31 তারিখে পত্র পত্রিকায় কাফি খানের, জিয়াউর রহমানের যিনি প্রেস অ্যাডভাইজার, প্রেস সেক্রেটারি ছিলেন, ওনার ইন্টারভিউ ছাপা হয়েছিল তখনকার ঘটনাবলী নিয়ে। তো এইটা বিভিন্ন পর্যায়ে আমরা যেটা দেখেছি যে আসলে জিয়াউর রহমানকে হত্যার কোনো পরিকল্পনা মূলত ছিল না, কিন্তু যারা অপারেশনে তাকে ধরে আনতে গিয়েছিল তারা তাকে হত্যা করে, তাদের কেউ কেউ। তো এই কেউ কেউ এর মধ্যে আমার মনে হয় যে মেজর মুজাফফরকে জিজ্ঞাসাবাদ যদি সঠিক প্রক্রিয়ায় করা যায়, এবং যে এখানে কি ইন্ধনটা ছিল কনস্পিরেসির পিছনে, ওইখানে আমরা জানি জেনারেল এরশাদের ব্যাপকভাবে আলোচিত যে এই হত্যাকাণ্ডের পিছনে জেনারেল এরশাদের হাত ছিল। কিভাবে কি করেছিল, জেনারেল মঞ্জুরের ভূমিকাটা নিয়েও নানা সময় নানা ধরনের কথা হয়েছে, এবং এটা বলা যায় যে তার বিচার, তার যে হত্যা মামলার একটা রুজু হয়েছিল, এটা নিয়েও বিভিন্ন পর্যায়ে আমরা অনেক আলাপ আলোচনা, অনেক মিডিয়া রিপোর্ট দেখেছি। আচ্ছা জাহিদ চৌধুরী, যে কোনো পলিটিক্যাল সহযোগিতা করতে পারে এই যদি মুজাফফরের কাছ থেকে সঠিক তথ্যগুলো পাওয়া যায় যে তারা ধরে আনতে গিয়েছিল কিন্তু গুলি করলো কেন। লেফটেন্যান্ট মতিউরের কথা শোনা যায় যে মতিউরের ওইখানে একটা ভাইটাল রোল ছিল, যাকে অলরেডি সে জীবিত নেই, মারা গেছে, তাকে সেনা সদস্য মঞ্জুরের সাথে পালিয়ে যাচ্ছিল ওই সময় তাকে হত্যা করা হয়েছিল, মঞ্জুরকে অ্যারেস্ট করার সময়, মঞ্জুর মারা যাওয়ার আগেই মতিউরকে, এরকম কথাবার্তা আছে। তো এখন কার কি রোল ছিল, একজন জীবিত জাহিদ চৌধুরী যে কোনো পলিটিক্যাল অ্যাসাসিনেশন, জাহিদ চৌধুরী যে কোনো পলিটিক্যাল অ্যাসাসিনেশন কি কোনো ব্যক্তি বা একটা ছোট গ্রুপ দ্বারা সম্ভব না? এখানে অনেক অর্গান কাজ করে। না, প্রত্যেক তো বড় বড় এখানে প্লেয়াররা ছিল, দেশি বিদেশি ছিল, এরকম কথাও তো শুরু থেকে আমরা শুনে আসছি। কিন্তু যে সরাসরি কিলিং এ জড়িত, মানে মুজাফফর, যে যাকে অ্যারেস্ট করা হয়েছে মেজর মুজাফফর বলা হচ্ছে, এই মেজর মুজাফফর সরাসরি কিলিং এ জড়িত, এটা একাধিক সাক্ষ্য প্রমাণে এর আগেই প্রমাণিত হয়েছে যে এই ইনফরমেশনে কোনো ধরনের গ্যাপ নাই। সরাসরি কিলিং এ যে আমরা আমাদের বিরতি সময় হয়েছে জড়িত হলো এইটা যদি বের করা যায়, এটা কার কি কনস্পিরেসি ছিল, হয়তো এটা বের করতে রহস্য উদ্ঘাটনে আরো নতুন নতুন তথ্য পেতে সহযোগিতা করবে। একজন মিডিয়া কর্মী হিসেবে কিংবা তদন্ত কর্মকর্তাদের দুই পক্ষেরই এটা কাজে আসবে। জি, আমাদের একটা বিরতির সময় হয়েছে। আসলে মুজাফফরকে নিয়ে অনেক ধোঁয়াশা বা অনেক কিছু জানার আছে, আমরা বিরতির পর জানবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণটির বিরতির সময় হয়েছে, সঙ্গে বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন রেজানুল হক এবং জাহিদ চৌধুরী। ফিরছে আলোচনায়। রেজানুল হক, জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার প্রত্যয় সরকারের, 24কে স্বীকার করতে অনেকেই হীনমন্যতায় ভোগে, অভিযোগ বিরোধী দলের নেতা। আমি তো আসলে মানে একটু আপনার কাছে জানতে চাই, 24কে স্বীকার করতে তো এখনো পর্যন্ত কোনো মানে এক্সেপ্ট আওয়ামী লীগ ব্যান্ড, মানে আওয়ামী লীগ ছাড়া আর কাউকে তো আসলে 24কে স্বীকার করতে হীনমন্যতায় আমি আসলে এখনো পর্যন্ত দেখতে পাইনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমরা প্রশ্ন দেখতে পেরেছি যখন 24কে 71-এর সাথে আনা হয়, তখন হয়তো প্রশ্নের জায়গাটা ওঠে। জি, রেজানুল হক। ধন্যবাদ। 24কে 71-এর সাথে তুলনা করার, 24কে প্রশ্ন বা কি বলে এটা নিয়ে প্রশ্ন তোলা বা এটার বিপক্ষে কথা বলা সরাসরি এরকম কোনো, আপনি ঠিক বলেছেন, মানে একটা পক্ষ বাদ দিয়ে যারা ক্ষতিগ্রস্ত পক্ষ আওয়ামী লীগ, তারা ছাড়া আর কেউ এটা নিয়ে সরাসরি এটা নিয়ে কথা বলছে, 24কে পুরোপুরি অস্বীকার করছে, এরকম ব্যাপারটা এরকম নয়। প্রশ্ন উঠেছে যে আপনি যেটা মেনশন করলেন যে 71-এর সঙ্গে 24-এর যখন তুলনা দেওয়ার চেষ্টা হয়, বা 24-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সেটার জন্য যে আকাঙ্ক্ষাটা ছিল, জুলাই সনদ তৈরি হয়েছে, সেই সনদের বাস্তবায়ন বা গণভোট যেটা হয়েছে, বা একটা সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা ছিল সেটি হয় নাই, এই সমস্ত বিষয় যখন কিছু কিছু যখন অপূর্ণ থাকে, তখন কিছু কিছু প্রশ্ন ওঠে। এইটাই হচ্ছে প্রশ্ন যেগুলি উঠছে, সেগুলির আমি বলবো যে মূল কারণ এখানেই। আর কিছু পক্ষ আছেন যারা, আরো কিছু মানুষ আছেন যারা আসলে আশাহত হয়েছেন
যে 24-এর পরে যে পরিবর্তনটা প্রত্যাশিত ছিল, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতায় বা প্রশাসনে, সেরকম কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, অনেকটা আগের ধারাতেই চলছে তাদের মতে। তারা আশাহত হয়েছেন যে ব্যাপক একটা সংস্কার হওয়া দরকার কথা ছিল, সেরকম একটা উদ্যোগও ইন্টারিম সরকার নিয়েছিল, কিন্তু সেই উদ্যোগের প্রক্রিয়াটা কতখানি সঠিক ছিল বা বেঠিক ছিল সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। পার্টিকুলারলি শেষ দিকে এসে ঐক্যমত্য কমিশন যেভাবে, আপনারা দেখেন গণভোট যেটা হয়েছে, রাষ্ট্র সংস্কার পরিষদ গঠন করার যে বিষয়গুলি যেভাবে আনা হয়েছে, যে আদেশ জারি করা হয়েছিল রাষ্ট্রপতির মাধ্যমে, এইগুলো নিয়ে কিছু প্রশ্ন কিন্তু আছেই, যে এইভাবে কি এটা করা যায় কিনা, রাষ্ট্রপতি কোনো আদেশ আদৌ জারি করতে পারেন কিনা, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এই সমস্ত নানা কারণে না 24টা মানে এই ধরনের আলোচনা সমালোচনা যখন হয়, তখন কিছুটা মনে হয় যে 24-এর গণঅভ্যুত্থান নিয়ে সমালোচনা করা হচ্ছে। যারা এই ধরনের সমালোচনা, লিগ্যাল সমালোচনা বা যৌক্তিক সমালোচনা যারা পছন্দ করেন না, তারা এটাকে চালিয়ে দেন এইভাবে যে তারা 24কে অস্বীকার করছে। ব্যাপারটা কিন্তু এরকম না। সো আমার মনে হয় যে আবার সরকার যেভাবে এটা বিরোধী দল নিতে পারে, যারা বিরোধিতার জন্য বিরোধিতা করতে গিয়ে অনেক কথাই তারা বলতে পারেন, কিন্তু সরকার যখন থাকেন যারা, তাদের যে দায়িত্বশীলতার সঙ্গে কথা বলা দরকার, তাদের কাছ থেকে কিন্তু এই জিনিসটা আসা ঠিক উচিত না। অবশ্য তারা এভাবে কাউন্টার দিতে চাইতে পারেন যে বিএনপি যেহেতু গণভোটের মাধ্যমে যে গণভোটের রায় অনুযায়ী যেটা যা যা হওয়ার কথা ছিল সেটার কিছু কাজ বিএনপি করতে চাচ্ছে না, যেরকম সংবিধান সংস্কার পরিষদ না করে তারা সংবিধান সংস্কার কমিটি করছে সংসদের সদস্যদের দিয়ে, সেইটাকে কাউন্টার দেওয়ার জন্য তারা এই সমস্ত প্রসঙ্গ আনতে পারে। মোট কথা দুই পক্ষ মানে বর্তমান সরকারি দল এবং বর্তমান বিরোধী দল, তাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি এইটা নিয়ে আরো বেশি বিতর্ক তৈরি হচ্ছে, এবং আলটিমেটলি মনে হচ্ছে যে জুলাইকে নিয়ে বোধহয় কেউ অস্বীকার করছে বা জুলাইকে কোনো অপবাদ দিচ্ছে বা জুলাইকে মানছে না। জুলাই চেতনার কথা আসছে, একসময় মুক্তিযুদ্ধের চেতনার কথা খুব সমালোচনা অনেকে করতেন, এখন কিন্তু জুলাই চেতনা বিষয়টা আসছে, যে এই চেতনারও তো এটা নিয়ে অনেকে সমালোচনা করছে। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে টোটাল বিষয়টা মিলিয়ে এরকম দাঁড়াচ্ছে যে দেশের একটা অংশ জুলাইকে অস্বীকার করছে। বিষয়টা কিন্তু আসলে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং বলে আমার কাছে মনে হয়। জি জাহিদ চৌধুরী, আপনার মন্তব্য একটু শুনতে চাই। আমি এখানে কয়েকটা বিষয় একটু বলতে চাই যে দেখেন, বিরোধটা কোথায়। বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের পক্ষ থেকে খুবই স্পষ্টভাবে বলা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটা বিষয় অক্ষরে অক্ষরে দাড়ি কমা সেমিকোলন সহ অক্ষরে অক্ষরে পালন করা হবে। এটা প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, এবং ওই ঐক্যমত্য কমিশনে বিএনপির পক্ষে যিনি লিড দিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন, শুরু থেকে বলেছেন। এবং বিরোধটা কোথায় হয়েছে দেখেন, জুলাই সব দলের মতামতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ, তারপরে জুলাই আদেশ, এবং আদেশের ভিত্তিতে গণভোট, এই তিনটা জিনিস করা, যে জিনিসটা মূল সূত্রপাত করেছে ঐক্যমত্য কমিশন। আমার দেশে আমি এর আগেও বলেছি যে যেদিন ঐক্যমত্য কমিশন ডিজলভ হয় সেদিন আমাদের পত্রিকায় ব্যানার হেডিং ছিল 6 কলামে, মানে এখন তো পত্রিকা 8 কলামের জায়গায় 6 কলাম হয়ে গেছে, জায়গাটা আগের 8 কলামে কিন্তু 6 কলাম, মানে পুরো ব্যানার হেডিং যেটাকে আমরা বলি, এটা হয়েছিল যে অনৈক্য সৃষ্টি করেই ঐক্যমত্য কমিশনের বিদায়। এবং এটা অনেক আগে আমরা এই মন্তব্যটা করেছিলাম যেদিন ঐক্যমত্য কমিশন ডিজলভ হয়। কারণ আপনি ঐক্যমত প্রতিষ্ঠা করলেন, সবার স্বাক্ষর নিলেন, এইখানে যার যা বলার ছিল সবকিছু ইনক্লুড করলেন, তারপর যে জুলাই আদেশ জারি করলেন এটার সাথে এটার ডিফারেন্স রয়ে গেল, ভিন্ন রকম কথা আসলো। এই জুলাই আদেশটাতে জারি করলেন, এখানে তো আপনি কোনো ঐক্যমত প্রতিষ্ঠা করেন নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং জুলাই আদেশের ভিত্তিতে আপনি যখন গণভোটে 4টা প্রশ্ন সেট করলেন এবং বলে দিলেন যে একটা টিক মার্কে এটার আনসার দিতে হবে, তখন এটা বিরোধের চূড়ান্তটা ওইখানে হয়ে যায়। যদিও তখন 4টা বিষয় আলাদা আলাদা করে টিক মার্কের ব্যবস্থা থাকতো, তাইলে এই বিরোধটা হতো না যে ইয়েস আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি না। তখন থেকে এই বিতর্কটা ছিল যে এই 4টার ব্যাপারে আমি যদি একমত না হয়, 2টায় একমত হই, তাইলে আমি কি করব। তাইলে আপনি 4টা বিষয়টা এক জায়গায় কেন দিলেন?
যখন 4 আসবে তখন 4-এর ক্ষেত্রে ন্যাচারালি বিষয়টা আসে যে আমি একটাতে একমত হতে পারি, আরেকটাতে নাও হতে পারি, যেহেতু আপনি আলাদা করে 4টে বিষয় দিচ্ছেন। সুতরাং সূত্রপাতটা ওই জায়গায় হয়েছে। তাইলে এখন বিষয়টা কি? এখন আমি মনে করি এরপরে যেটা রাজা ভাই বলছেন যে সংস্কার পরিষদ করা না করা, এটা নিয়ে আমরা সরকারি দলের বক্তব্য শুনেছি। বিশেষ করে মিস্টার সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে জুলাই মানে সংবিধান সংশোধন যদি আমরা করি, দাঁড়ি কমা সেমিকোলন প্রতিটি ওয়ার্ড আমরা সংশোধন করতে পারবো। কোন জায়গায় লেখা আছে যে সংবিধান সংশোধন করতে গেলে এইটুকুর করা যাবে, ওইটুকুর সংশোধন করা যাবে না? লেখা আছে কি, যেটা পঞ্চদশ সংশোধনের আগ পর্যন্ত ছিল, যে এইটুকু সংশোধন করতে গেলে আপনার একটা গণভোট লাগবে, আর বাকিটুকু সংশোধন করলে 2/3 মেজরিটিতেই হয়ে যাবে। সেটা পঞ্চদশ সংশোধনে তুলে দিয়েছিলেন শেখ হাসিনা, যে কোনো গণভোটের বিধান রাখেন নাই। এখন আবার গণভোটের কথা কিন্তু প্রস্তাব করা হয়েছে এবং এটা আবার ইনক্লুড হবে, যেহেতু পঞ্চদশ সংশোধনীয় রিভাইভ হচ্ছে, মানে বাতিল হয়ে যাচ্ছে, ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ অন্যগুলোর রিভাইভ হচ্ছে। সো এটা আবারও গণভোটের বিধানটা অন্তর্ভুক্ত হবে। এখন বিষয়টা কি দাঁড়াবে? আপনি যদি সংবিধানে আমূল পরিবর্তন করেন, করে আরেকটা ওইখানে গণভোটের বিধানটাও সংযুক্ত থাকে এবং আপনি আরেকটা গণভোট করে ফেলেন, করতে হবে আপনাকে যদি মৌলিক পরিবর্তন বর্তমান প্রক্রিয়ায় করেন এবং সংবিধানকে সংশোধিত সংবিধানের আলোকে যদি আপনি পরবর্তী পদক্ষেপগুলো সংস্কারগুলো করতে চান, তাইলে গণভোট আবারও করতে হবে। সেইটা হলে আপনার আর কোনো বিতর্কের, যেটা বলা হচ্ছে যে সংস্কার পরিষদ করে করলেন না, সংস্কার পরিষদের বাইরে গিয়ে সংবিধান সংশোধন করলে গদবাঁধা সংশোধন হবে, আমার মনে হয় যে বিরোধটা এই জায়গায় গিয়ে শেষ হতে পারে। তারপরেও একটা দুইটা বিষয় থাকবে, বিশেষ করে আমি বলবো যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, এই জায়গাটায় বিএনপি কোনো পর্যায়ে একমত পোষণ করে নাই, বাট এটা একটা গণভোটে এটার পক্ষে রায় চলে আসছে, এই একটা জিনিস। আর 4টা বিষয় ছিল, 4টা কমিটি ফরমেশন, যেটা কমিটি ফরমেশন নিয়ে বিএনপির আপত্তি, কিন্তু অন্য কোনো জায়গায় আপত্তি নেই। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে বিএনপির যে আপত্তিটা ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, এটা খুবই মাইনর। আমার মনে হয় এটা সমঝোতা করার মতো একটা বিষয়, যে র্যাঙ্ক এন্ড চয়েস, মানে বিভিন্ন পর্যায়ে যদি অপশনগুলো কিছুই না হয়, যখন কোনো প্রক্রিয়া আপনি ঐক্যমতে পৌঁছতে পারছেন না, তখন কি প্রক্রিয়ায় হবে, ওই জায়গার একটা 6 না অথবা 7 নম্বর দফাতে গিয়ে তারা একটা আপত্তি তুলছিল যে না, এই জায়গাটা এরকম না আর এরকম। সুতরাং এখন যেটা আমি মনে করি, যদি বিএনপি যত তাড়াতাড়ি সংস্কার প্রস্তাবগুলো, যারা বলছে যে ঐক্যমত জুলাই সনদে যা আছে আমরা তা বাস্তবায়ন করব, এইটা যদি তারা করে ফেলতে পারে, করে এবং বিরোধী দল এতে সমর্থন দেয়, তাহলে আমার মনে হয় এটা নিয়ে যত দ্বিধাদ্বন্দ্ব আছে এটা অনেকটাই কেটে যাবে। তখন শুধু ওই যে পিআর নিয়ে একটা বিরোধ থাকবে। আমার মনে হয় আমি এর মধ্যে শুনেছি যারা আলোচনায় ছিলেন তারা একবার চেয়েছিলেন যে এই শুধুমাত্র পিআর এর মাধ্যমে অন্য বিষয়গুলো তারা ছেড়ে দিবেন, শুধুমাত্র বিএনপি যদি এটা মেনে নিত ওই সময় শেষ পর্যায়ে ঐক্যমত কমিশনে। আমাকে মিস্টার মুজিবুর রহমান, ধন্যবাদ জাহিদ চৌধুরী, আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জাহিদ চৌধুরী, ধন্যবাদ রেজানুল হক। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।